এই একটা ছোট্ট যন্ত্র মানুষের জীবন বাঁচাতে পারবে। কোভিডের যে জার্মটাকে বা যে কোনো ইনফেকশনাস ডিজিজের জার্মটাকে, ব্যাকটেরিয়া বা ভাইরাস টোটালি ডিস্ট্রয় করতে পারবো আমরা এই ছোট্ট একটা যন্ত্রের মাধ্যমে। নমস্কার, আজকে আমাদের সামনে আছেন প্রথিতযশা বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখার্জি, যিনি ভারতের বুকে এবং বাংলার বুকে অদ্ভুত নিদর্শন রেখেছেন কি করে বিজ্ঞান মনস্কতা, কি করে একটা মানুষ বিজ্ঞানী হতে পারে। অভূতপূর্ব কিছু আবিষ্কার উনি করেছেন এবং এখনো আজকে অব্দি করে যাচ্ছেন। তো আজকে ওনার এই যে সুন্দর কাহিনী, এই যে অনুপ্রেরণামূলক কাহিনী, আজকে আমরা ওনার কাছ থেকেই শুনবো। চলুন শুরু করা যাক। আপনার যে জীবনের এই যে বিজ্ঞানের যে যাত্রার যে শুরুটা, সেটা যদি একটু আমাকে ডিটেলসে বলতে পারেন প্রথম থেকে। আমার শুরুটা এরকম হয়েছিল, তখন আমার বয়স 4 বছর। তা আমার ঠাকুর দাদা ছোটবেলাতে তখনই আমাদের বলতেন যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাতে হবে। তো ছোটবেলা থেকে আমার ঘুমের প্রবলেমটা আছে, মানে ঘুম হতো না, যেটা এখনো আছে। এবারে পরপর আমাদের সব ভাই বোনদের উনি মাটিতে বিছানা করে সব শুয়ে দিয়েছেন। তখন আমরা যে বাড়িটায় ছিলাম, একটা বড় একটা ঘর, আমার বাবা ফটিলান মিলে ম্যানেজার ছিলেন, তো সেখানে একটা বাংলো টাইপের বাড়ি, বিশাল বড় ঘর। আর সেই ঘরের দরজা জানলা বন্ধ করে উনি আমাদের সবাইকে শুতে বলেছেন। এবারে দরজাটা যখন একটা বড় দরজার উপরে একটুখানি ফাঁকা ছিল এবং সেই ফাঁকা দিয়ে হালকা একটা আলো আসছিল, আর আমার পাটা ছিল দেওয়ালের দিকে। আর আমরা পরপর পাশাপাশি সব শুয়ে রয়েছি। আমার ঠাকুর দাদা আমার মাথার দিকে বসে রয়েছেন, যে আগে ঘুম পাড়ানো হবে, তারপর ঘুমাতে যাবে। এবারে ঘটনাটা হয়েছে এরকম যে উনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি ঘুমাইনি, বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমাইনি। এই ভেবে উনি হঠাৎ করে বলতে শুরু করলেন যে মরা কুমির লেজ নাড়ে, জ্যান্ত কুমির লেজ নাড়ে না। যেই বলা, আমাকে প্রমাণ করতে হবে যে আমি ঘুমাচ্ছি, আমি আমার পা দুটো নাড়তে শুরু করলেন ওপরে। তখন উনি বললেন, বাহ, এটা একজন ঘুমাচ্ছে, বাকিটা জেগে আছে। তা আমি আরো জোরে জোরে পা নাড়ছি। তো এটা ছিল সেদিকে ঘটনা। এবারে চোখটা এমনি বুঝে অল্প অল্প খুলে আমি ভাবছি কি হচ্ছে না হচ্ছে, দেখার চেষ্টা করছি। ঘরটা অন্ধকার। তো হঠাৎ করে দেখলাম যে যেখানটা দেওয়ালটা রয়েছে, আমার পায়ের সামনে যে দেওয়ালটা রয়েছে, সেখানে কিছু জিনিস নড়ে চড়ে বেড়াচ্ছে। তো এবারে দেখলাম একটা হলুদ রঙে কি চলে গেল। তারপরে একটু ভালো করে যখন লক্ষ্য করছি, চোখটা একটুখানি অল্প একটু খুলেছি, তখন দেখছি একটা ট্যাক্সির মতন বেরিয়ে গেল। কিছু লোক হেঁটে যাচ্ছে দেওয়াল দিয়ে, কিছু গাড়ি লরি সব যাচ্ছে। আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। তখন তো সিনেমা দেখিনি, সিনেমা জানিও না কি জিনিস, কিন্তু এখন যেটা সিনেমায় হয় ঠিক মনে হচ্ছিল যে ওই রকম কিছু একটা ঘটছে দেওয়াল। এটা হয়েছে। তার দেখার পরে এবার আমি বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর সবাই যখন ঘুম থেকে উঠেছে, তখন আমি আমার ঠাকুরদাকে ব্যাপারটা বলতে পারছি না যে আমার জিনিস দেওয়ালে হচ্ছিল দেখেছি। কারণ বলছি না যে আমি তাহলে যদি বলি তাহলে প্রমাণিত হয়ে যাবে দুপুরে ঘুমাইনি, জেগেছিলাম। সুতরাং আমাকে চুপচাপই থাকতে হবে। এবারে আমার হঠাৎ মাথায় প্রশ্ন এলো যে এই যে জিনিসটা ঘটছে বড় একটা দেওয়ালে, সেইটা কি ছোট ভাবে কি কোনো একটা জায়গায় হতে পারে? এই 4 বছর বয়সে আমার মাথায় একটা কৌতূহলবশতার প্রশ্ন এলো, যেটি কি হতে পারে। তারপরে এটা ভাবছি, এটা তাহলে বিষয়টা তাহলে পরীক্ষা করা যায়, এরকম ভাবছি। কি করে দেখবো? হঠাৎ করে মাথায় এলো যে আমার ছোট জায়গায় করতে করতে আমার ঠাকুমার একটা ফেলে দেওয়া কাশির সিরাপের একটা বাক্স খুঁজে পেলাম, সাদা রঙের একটা বাক্স। তা সেই বাক্সটাকে নিয়ে এবারে ভাবছি যে এই বাক্সটা যদি ঘর হয় তাহলে কিরকম হয়, মনে মনে ভাবছি। এবারে তখন ভাবছি ওখানে তো একটা দরজা ছিল, তাহলে বাক্সটার মধ্যে কোনো দরজা নেই, সিম্পল একটা ওষুধের যে 100 ml যে বাক্সটা হয়, সেই সাদা রঙের বাক্স ছিল। আমি কি করলাম, মাকে গিয়ে বললাম আমার একটা সেফটি পিন লাগবে। তা মা বললো যে না, এখন সেফটি পিন দেওয়া যাবে না। তা মা দেবে না কেন? যে হাতে ফুটে যাবে সেফটি পিন, ছোট বাচ্চা, কিছুতে দেবে না। আমি কান্না তুলে দিলাম, না দিয়ে হবে করে কান্না। তা মা দেখলো যে অবস্থা, কান্না থামানোর জন্য সেফটি পিনটা আমায় দিয়েছে। তা আমি কি করেছি, ছোট একটা ফুটো করেছি একদিকে। মাথায় যেমন চিন্তাটা হচ্ছে যে দরজাটার যে আলোটা আসছে, যদি এখানে একটা দিয়ে ফুটো করলে সেখানে আলোটা ঢোকে। তা ফুটো তো হয়ে গেল। তারপরে আমি ভাবছি যে আমি তো ঘরের মধ্যে শুয়েছিলাম, তো এখানে তো আমি ঢুকতে পারবো না, যে ভেতরে কি হচ্ছে দেখবো কি করে। আমি তো কি করলাম, বাক্সটার উপরের দিকে একটা গর্ত করতে, কি করে গর্ত করবো সেও আমার অনেকগুলো ছোট ছোট ফুটো করে তারপর আঙ্গুল দিয়ে চেপেছি।
চেপে দেখলাম একটা গর্ত হয়েছে। তাহলে আমি দেখলাম একটা জিনিস একটা করেছি, কিন্তু এটাকে তো পরীক্ষা করে দেখবো আমি। ঠিক যে ওটা যে দুপুরবেলা হয়েছিল ঘটনা, এই 3টে-4টের সময় হয়তো সে সময় ঘটনা। তা আমি এরকম দুদিন পরে ওই জিনিসটাকে নিয়ে আমাদের বারান্দার পাশে একটা রেলিং ছিল, রেলিং এর উপরে রেখেছি। রেখে এবারে ভাবছি যে ওখান থেকে কি দেখা যায় কিনা দেখবো। একটা চেয়ারের উপর উঠে রেলিং এর উপর রেখে আমি দেখছি। দেখছি যে যেখানটা ছিল তার পাশের বাগান, তারপরে ছিল একটা রাস্তাটা এখন নাম খসড়ো, তখনও নাম ছিল। এই খসড়ে দেখলাম গাড়ি ঘোড়া গুলো যাচ্ছে, আর আমি উপর থেকে দেখছি যে পরিষ্কার দেখা যাচ্ছে। তা তখন যেটা করেছিলাম, যখন আমি ক্লাস 7-এ পড়ি বা 8-এ পড়ি, তখন জানলাম যে আমি যেটা করেছিলাম সেই সময় সেটাই ছিল পিনহোল ক্যামেরা। অর্থাৎ পিনহোল ক্যামেরার প্রিন্সিপালটা কিন্তু না জেনে একটা ঘটনাকে দেখে আমার মনে কৌতূহল জেগেছে যে এটাকে করা যায় কিনা। তারপরে দেখলাম ওটা পিনহোল ক্যামেরাটা আমি কারোর সাহায্য ছাড়াই এমনি তখন বানিয়ে ফেলেছিলাম। এই যে ঘটনা ঘটলো, তারপর থেকে কিন্তু আমার বিজ্ঞানের প্রতি উৎসাহটা অনেক বেড়ে গেল আর কি। এই জিনিসটাই এখন বলে না যে এলন মাস্ক এরা বলছে যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিছু করা, স্টার্টিং ফ্রম দ্য বেসিক্স। একদম একদম। আপনি অনেক যে নানা পুরস্কার, নানা সম্মান পেয়েছেন, সেগুলো সম্বন্ধে যদি কিছু বলেন। আচ্ছা, এরপরে পুরস্কারের কথা বলতে গেলে আমি যেমন আমার আবিষ্কার মাইক্রোস্কোপ করেছিলাম, সেটা 1998-এ আবিষ্কার করেছিলাম। সেটা সম্বন্ধে বলবো, সেটা অনেকটাই লং স্টোরি আছে। সেটার জন্য আমি জেনিভা, সুইজারল্যান্ড, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জেনিভা, সেখান থেকে আমার এটা এসছে, ওই মানে আমার স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি আমার আবিষ্কারের জন্য। তো এইটা হচ্ছে সেই মাইক্রোস্কোপ, যে মাইক্রোস্কোপটার জন্য প্রথম আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এটার জন্য, জেনিভা, সুইজারল্যান্ড থেকে। তারপরে 2002 সালে আমি এটার জন্য বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপর কয়েকটা অনেক পুরস্কার দেশে বিদেশে পেয়েছি। বিভিন্ন সময় আমাকে সম্মান জানানো হয়েছে বিভিন্ন রকম আবিষ্কারের জন্য। এইটার যে আবিষ্কার, এটা একটা ছোট্ট একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, যার ওজন অনলি 105 গ্রামস। এই 105 গ্রামস ওজনে এখানে যে যন্ত্রটা, এখানে যদি আমরা দেখি, এখানে দেখুন দুটো স্লাইড লিড দেখা যাচ্ছে। এখানে আমরা স্লাইড থেকে ঢোকাবো, একটা যে কোনো স্লাইড নিয়ে দেখাবো। এখানে দুটো নব রয়েছে, এই একটা নবকে যখন অন করবো, এখানে একটা আলো জ্বলছে, এই আলোটা ইন্ডিকেট করবে যে ইনস্ট্রুমেন্টটা চালু হয়ে গেছে। আর এখানে আমি তার ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারবো। আর এটা হচ্ছে ফোকাসিং। এইটা হচ্ছে ভিউ ফাইন্ডার প্লেট, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানটা চোখ লাগলে দেখা যাবে, স্লাইডটাকে ঢোকানো হবে। আর এইখানটায় দুটো স্ক্রু আছে, আমরা 9 ভোল্ট ব্যাটারি রয়েছে, ব্যাটারি পাল্টাতে পারবো। এই হচ্ছে ছোট্ট একটা জিনিস, যেটা পকেটে করে নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায়। মানে আমার দরকার হলো একটা মানে আমি একটা ফিল্ডে গেছি, ফিল্ডে যে একটা কোনো ধানের একটা দেখলাম, সেখানে কোনো পোকা লেগেছে কিনা, জাস্ট একটা স্লাইডের মধ্যে নিয়ে দিলাম। সেখানে আমি লাগালে আমি জেনে যাবো যে কিছু প্রবলেম আছে কিনা। কি আমি ধরুন একটা সামনে পন্ড ওয়াটার রয়েছে, পন্ড ওয়াটারের মধ্যে একটা পার্টিকুলার জিনিস আছে কিনা সেটা দেখবো। তো সেটাখানে একটা ওয়াটার ড্রপ নিয়ে একটা কর্সলিল লাগিয়ে দিয়ে দিই, ইনস্ট্যান্টলি জেনে যাবো আর কি। ধরুন আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে কোনো বড় মাইক্রোস্কোপ ক্যারি করা যাবে না, একটা 10 কেজি ওজন মাইক্রোস্কোপ না ক্যারি করে আমি এটাই 105 গ্রাম ওজনের একটা মাইক্রোস্কোপ নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি মোটামুটি একটা জেনে গেলাম যে হ্যাঁ, এখানে এই জিনিসটা অ্যাভেলেবল, এই স্পেসিমেনটা। আমি এখানে তখন এটা দেখে নিলাম, দেখে নিয়ে যদি মনে হয় ফার্দার রিসার্চ করার দরকার, তখন আমি ল্যাবে এটাকে নিয়ে যেতে পারবো। তো এইটার মানে এত ব্যবহার, এবং আমার ইউজার বলতে পারি ক্লাস 1 থেকে শুরু করে ডক্টর, রিসার্চার সবাই আছে এটাতে, এই ইউজার। ম্যাগনিফিকেশন কতটা? এইটার দুটো মডেল আছে। এই যে ম্যাগনিফিকেশন এখন দেখছেন, এটা 50x ম্যাগনিফিকেশন। এটাতে ব্লাড আর ক্রোমোসোম বাদ দিয়ে যে কোনো জিনিস দেখা যাবে। মানে ধরুন আমি ওয়াটার দেখতে পারি, আমি কোন যে বায়োলজি স্পেসিমেন যারা সব মানে বইতে যা যা আমরা পড়ছে সব ওরা দেখতে পারে, স্টুডেন্ট। প্রতিকটা কাজ এটা করে দেবে। এবং শুধু তাই না, এর থেকে অসাধারণ ছবি তোলা যাবে মাইক্রো ফটোগ্রাফি, যেটা ক্যামেরা, মোবাইল ক্যামেরা যেটা এখন সবার কাছে রয়েছে। তা আগে তো আমি মোবাইল ক্যামেরা তখন ছিল না, যখন এটা আবিষ্কার করেছিলাম 98-এ, তখন অতটা মোবাইল ক্যামেরার প্রচলন ছিল না। তখন ডিজিটাল ক্যামেরাও আসেনি, তখন এই এমনি এসএলআর ক্যামেরা বসিয়ে তো তখন ছবি তোলা যেত। এখন তো মোবাইল তো সবার কাছেই রয়েছে, তো মোবাইল দিয়ে ছবি তুলে
কারণ ইউএসএ তে রয়েছে, সে এখানে তুলে ইউএসএ তে পাঠিয়ে দিল তার বন্ধুর কাছে। হ্যাঁ, তো এটা মানে মানে এডুকেশনের দিক থেকে একটা বিরাট অবদান এই যন্ত্রটা, এবং সারা পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 60,000 ইউজার এটার আছে আচ্ছা আচ্ছা, গ্লোবালি। এটা মার্কেট কে করছে, আপনি করছেন? মার্কেট এটা এখন আমার কাছ থেকেই হয় আর কি, আচ্ছা। এবং বিদেশের বড় বড় সংস্থা তারা এসেছিল আমার সঙ্গে কথা বলে, যাতে করে এটা তারা আমার পেটেন্টটাকে নিয়ে কাজ করে, কিন্তু আমি তখন দিইনি এই কারণে, কারণ এই যন্ত্রটা অনলি 850 রুপিস আমি দিচ্ছি, 850 টাকা একটা ছোট্ট একটা যন্ত্র। আচ্ছা আর এটা একটা মডেল আছে, যেটা এই মডেলটা, এটা একটা মডেল, এই মডেলটা 2500 দাম। তো এটার ম্যাগনেশনটা হচ্ছে আপনার আপ টু 450x আছে, আর 15x IPS সঙ্গে দেওয়া থাকলে সেটাকে আপনার 675x অব্দি ম্যাগনেশন হবে। আচ্ছা, এবং এর ক্লিয়ারিটি আপনার একটা 50,000 মাইক্রোস্কোপের থেকেও ভালো আচ্ছা। আর কি। আর এর যে ইয়েটা লেন্সটা তো শুধু এইটুকুর মধ্যে, এটা লেন্স বলতে কনভেনশনাল কোন লেন্স নয়, এটা পুরোটাই আমার নিজস্ব ইনভেনশন আর কি। ফ্রেশনেল না না না, এমনি যে পদ্ধতিতে লেন্সের কাজগুলো হয় সেই পদ্ধতি এখানে ব্যবহার করা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা আমার ইনভেনশনের একটা পার্ট। আর সবচেয়ে বড় কথা, এতে কোন রকম নর্মালি লেন্সে যেটা ফাঙ্গাস ধরে যায়, হ্যাঁ, মানে আমি রেখে দিলাম বা ক্লিন করলাম, 6 মাস পরে এটা হয়ে যাবে। এটা যারা প্রথম ইউজ করে, যেন 1998 ইউজার, তারাও এখনো এটা ব্যবহার করছে। অনলি আর কি ব্যাটারি আছে, দুটো স্ক্রু ব্যাটারি পাল্টে কিনতে হবে এটা। আর এটা হচ্ছে যে যাই একবার ইউজ করেছে সে আর মানে সেটা খারাপ হওয়ার যোগ্য, মানে মানে এরকমও দেখা গেছে যে বাবা ইউজ করেছে তারপরে ছেলে ইউজ করছে। আচ্ছা এটা একটা মসকুইটো দেওয়া রয়েছে, এখানে স্লাইড বানানো রয়েছে। আচ্ছা, এই মসকুইটোটা আমি এখানে লাগালাম। এখানে দেখুন মানে পুরো এত ডিটেল, আপনি এটা ফোকাসিং যদি মনে হয় ফোকাসিং করতে হবে, ফোকাসিং করে নেবেন। আচ্ছা, এটা রেড কালার স্টেইন করা রয়েছে। অ্যামেজিং। কি ধরুন এরকম হয় যে আমি নর্মালি বিভিন্ন জায়গায় বাচ্চাদের বলি যে ওদেরকে কেউ একটা কেক দিল, বিস্কুট দিল, ওরা খেয়ে নেয়, কি মিড ডে মিলে খাবার খাচ্ছে, খেয়ে নিচ্ছে, কিন্তু আমি ওদেরকে বলি তোমরা সবসময় ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে খাবে। কিন্তু আমি যদি মুখে বলি কেউ খাবে না, বাচ্চাদের গার্জিয়ান বললে খাবে না, মিস বললে, ম্যাডাম বললে খাবে না, ওদেরকে তখন কি করি, হাতে একটু জল দিই, জল দিয়ে আমি বলি এরকম করে দিয়ে একটু জল স্লাইডে দিলাম, দিয়ে বলে তুমি যাইতে বলে কি আছে। ও একদিন দেখবে, তারপরে ওটা রেগুলার হ্যাবিট হয়ে যাবে, হাত দিয়ে ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে তখন খাবে। তো এইটা হচ্ছে, এটা একটা আলাদা যে হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারটা, এটা সবাইকে মানে শেখাচ্ছে। আসলে কি, আই থিঙ্ক ইট অ্যাড্রেসেস আ ভেরি বিগ প্রবলেম উইথ সায়েন্স, যে বাচ্চা ছেলেমেয়েরা বিজ্ঞান অধিকাংশ পড়ে বিচার না করে, তারা বইতে লেখা আছে পড়লো, এক্সামে উগড়ে দিল, এন্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। কিন্তু যদি চোখের সামনে জিনিসগুলো দেখতে পারে, ফিজিক্সের এক্সপেরিমেন্ট, বায়োলজির এক্সপেরিমেন্ট, আই থিঙ্ক দিস উইল বি এ গ্রেট হেল্প। আপনার জাস্ট মনে হলো আপনার এরকম মানে এইটা করি, সেই সময় আমার দাদা আমাকে দুটো লেন্স দিয়েছে। এবারে লেন্সটা ডায়ামিটার মোটামুটি ডায়ামিটার এই অ্যারাউন্ড 15 to 18 মিলিমিটার ডায়ামিটার ছিল, এরকম মোটা দুটো লেন্স ছিল, এবং তার মধ্যে সম্ভবত মানে মাল্টিপল লেন্স এক একটা ছিল, দুটো লেন্সের মধ্যে মাল্টিপল লেন্স ছিল, যেমন ক্যামেরাতে হয়। কিন্তু লেন্সটা কিসের ছিল সেটা আমার জানা ছিল না। এবার আমি একদিন খেলার ছলে লেন্স দুটো নিয়ে নাড়াচাড়া করছিলাম, আর আমার সামনে একটা বই খোলা ছিল। যখন এরকম করে নাড়াচাড়া করছি, এমনি জাস্ট মানে কিছুই না, জাস্ট মানে কিউরিওসিটি, আমি কি হচ্ছে না যে দেখবো, মানে হঠাৎ করে খেয়াল করলাম যে একটা পার্টিকুলার পজিশনে হাতটা যখন ধরা ছিল, আমি দেখলাম যে বইয়ের লেখাগুলো অনেক বড় করে দেখছি। এবারে বইয়ের লেখাগুলো বড় করে দেখছি, একটু উল্টো দেখছি। তারপরে ইমিডিয়েটলি দেখলাম হাতটা একটু যখন নড়ছে, হাতটা যে কাঁপছে, দেখলাম ভ্যানিশ হয়ে যাচ্ছে লেখাটা। আবার খুব সাবধানে ধরতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখন আমি ভাবছি যে এটা এতটা হাতটা শেক করছে, তো এটা যদি কোনো একটা ইনস্ট্রুমেন্ট বানাই। তো এই ভেবে একটা ইনস্ট্রুমেন্ট বানানোর কাজ শুরু করলাম, মানে ক্লাস 7-8 কথা বলছি। তা আমি কি করতে হবে, যে আমার মাথায় তখন আইডিয়াটা হচ্ছে যে হাতটা যাতে নড়ে যাচ্ছে, সেইটা না নড়ে যাবে এমন কিছু একটা করবো। তো এটা করতে গিয়ে একটা স্ট্রাকচার ফর্ম করতে হবে। তার স্ট্রাকচার কিভাবে করবো না, আমি তখন একটা সুইচ বোর্ডের ঢাকাটা নিলাম, মানে এখন যেটা ব্যাকলাইট বা প্লাস্টিকের সুইচ বোর্ড হচ্ছে, তো আমাদের সময় ছিল উডেন সুইচ বোর্ডের ছিল, সেটা এখনো কোথাও কোথাও দেখা যায় উডেন সুইচ বোর্ড, তার মধ্যে কালো রঙের সুইচ গুলো থাকতো, বড় বড় গোল। তো সেরকম একটা মানে
ওটার কোনো গর্ত ছিল না, একটা প্লেন একটা সুইচ বোর্ড ছিল, মানে উপরের পার্টটা, সেটা নিয়েছি। নিয়ে আর একটা ওই 2 ফুট মতন একটা ওই বাড়ির যে চৌকাঠে যে কাঠগুলো হয় শাল কাঠের, সেরকম একটা 2 ফুট হাইটের একটা কাঠের টুকরো পেয়েছি, সেটা নিয়েছি। কিছু পেরেক জোগাড় করছি, পেরেক দিয়ে ওই কাঠের ওই যে সুইচ বোর্ডের ঢাকাটার সঙ্গে আমি পেরেক দিয়ে ওই এটাকে লাগিয়েছি। এবং একটা শেপ এরকম মতো তৈরি হলো। খালি সবসময় মাথায় আইডিয়া হচ্ছে হাতে নড়ে গেছে, আমি একটা যন্ত্র বানাবো যেটা নড়ে যাবে না, খালি এইটুকুনি আইডিয়া, আর কিছুই না। কি বানাচ্ছি সেটা জানি না, কিন্তু একটা কিছু বানানো হচ্ছে এটা। তারপরে একটা কি করবো, আমি একটা পাউডারের কৌটো নিলাম। আমাদের সময় ট্যালকম পাউডার, আমি সেই সময় আমাদের প্ল্যান ছিল যে একটা ট্যালকম পাউডারের কন্টেনার, ওই কিউটি পাউডার বলে একটা পাউডার, কিউটি গুঁড়া। হ্যাঁ, তো সেই কিউটি পাউডারের আমরা একটা আমি একটা পেয়েছি, ফেলে দেওয়া একটা, সবই বাড়ির মধ্যে পেয়েছি। তা সেটা নিয়ে তার ভেতরে যেগুলো ছিল, ওটা ছিল যতদূর মনে আছে আমার প্লাস্টিকের ছিল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এবারে নিয়েছি, নিয়ে তারপরে ওইটার উপরে অনেকগুলো, আচ্ছা ওইটা নিয়েছি। এবারে সুইচ, আপনার টিউবলাইটের স্টার্টার, এখন তো স্টার্টার তো প্রায় উঠেই গেছে, তখন এই ফিলিপস এর অ্যালুমিনিয়ামের একটা কন্টেনার থাকতো, সেরকম স্টার্টার, ফেলে দেওয়া স্টার্টার কিছু ছিল যেটা কাজ করে না, সেই স্টার্টারও বাড়িতে জোগাড় করেছি পুরোনো। এবারে তার মধ্যে থেকে কি করেছি, ওই স্টার্টারের ভেতরে জিনিসগুলোকে যেহেতু খারাপ, ওটা ফেলে দিয়েছি। আর পেরেক দিয়ে ওই যেদিকে একটা দিক খোলা, আরেকটা দিকে পেরেক দিয়ে গর্ত করেছি। এরকম ভাবে দুটো স্টার্টারে গর্ত করেছি, করে যে লেসটা পেয়েছিলাম সেই লেসটাকে কাগজ দিয়ে পেয়েছি, আমি স্টার্টারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিলাম। আমার এইটা তৈরি হলো। এবারে ভাবছি যে পাউডারের কৌটোটাকে এখন কি করবো, তো পাউডারের কৌটোটাকে আমি তারপরে কি করলাম, জিআই তার দিয়ে, ওরকম বাড়িতে ফেলে দেওয়ার কিছু তার ছিল, ওটাকে দিয়ে ওই ডিমটার সঙ্গে, যে মানে উডেন যে ব্লকটা ছিল তার সঙ্গে তার দিয়ে ভালো করে আটকে দিয়েছি। এরপরে কি করব, যে একটা প্লেট লাগবে যার মধ্যে জিনিসটাকে রাখবো, সেসব ভেবে একটা লোহার প্লেট পেয়েছি, যে লোহার প্লেটের মধ্যে একটা ফুটো ফুটো করা ছিল, সেইটাকে ওই এর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে লাগিয়েছি। তারপরে ভাবছিলাম যে তলার থেকে তো একটা যদি লাইট পাস করাতে হয় কেমন, তো তখন তো আর ওই এলইডি কনসেপ্ট তখন নেই, বা লাইটের কিছু কনসেপ্ট নেই। আমি তখন ভাবলাম যে হঠাৎ মনে মাথায় হলো যে একটা ওই যে আমুলের যে দুধের ঢাকা হয়, সেই দুধের ঢাকা 1 কেজি যে আমুলের গুলো, সেই দুধের একটা ঢাকা নিলাম, আর সেটাকে ওই তারপর দিয়ে এরকম করে বেঁধে দিলাম, যাতে করে আলোটা গিয়ে ওপরে রিফ্লেক্ট করা যায়। সেসব করেছি। এরপরে আপনার ওই যে এইগুলো স্টার্টার গুলো নিয়েছি, স্টার্টারটাকে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো, ওই সুইচ দিয়ে ফুটো ফুটো করে ওই আপনার উপরে টাইট করে ঢুকিয়ে দিচ্ছি, উপরে একটা নিচে একটা দিয়েছি। আচ্ছা, যেহেতু যেগুলো হাতে, মানে পাউডারের কন্টেনারটা তখন নিয়েছিলাম যে আমার হাতের সাবস্টিটিউট হবে, এটা আর কিছু এসব করে তার দিয়ে বাঁধা রয়েছে। এরপরে আমার মনে হলো যে জিনিসটা তো আমি বানিয়েছি, আমি হাতে ধরে দেখছিলাম, এখন হাত নড়ে যাবে, এটা ভেবেছি। তারপর ভাবছি কি দেখবো, এটা ভেবে আমি তখন ভাবছি যে আচ্ছা বই তো দেখেছিলাম, তো একটা খবরের কাগজে একটা ছেঁড়া অংশ নিয়ে আমি ওর তলায় ঢুকিয়েছি। তো দেখলাম যে পুরোটাই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, ওই তলার ওইটাকে ঘোরাচ্ছি, তাতেও কিছু দেখা যাচ্ছে না। তখন ভাবলাম যে আচ্ছা তাহলে কি আমার জিনিসটা হবে না। তারপর ভাবলাম যে এটা তো তাহলে আলোটা পাস করতে পারছে না বলে অন্ধকার দেখাচ্ছে, সুতরাং আমার একটা এমন কিছু জিনিসটা যেটা ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট হলে আমি তখনও তো স্লাইড জানি না কি জিনিস, মানে সেই জীবনে কোনো মাইক্রোস্কোপ তখনও দেখিনি। তাই ভাবছি যে একটা স্লাইডের মতন, মানে তখন ভাবছি একটা কাঁচের কিছু একটা দরকার। তা ভাবতে ভাবতে দেখলাম বাগানে এরকম ত্রিকোণ একটা জানলার কাছের টুকরো পড়ে রয়েছে। আচ্ছা, সেটাকে নিলাম, সেটাকে নিয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, ওটা কাঁচের টুকরো জোগাড় করলাম। এরপর আমি বসে বসে ভাবছি, এগুলো বানাচ্ছি আর ভাবছি যে এবার দেখবোটা কি। তার মানে যে এখানে তো খুব ছোট কিছু একটা দিতে হবে, কি দেবো এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা দেখি যে একটা মশা প্রচুর রক্ত খেয়েছে, আমার রক্ত খেয়ে সে আর উঠতে পারছে না, লাল হয়ে সে আর ওড়ার ক্ষমতা নেই। তা ওটাকে কোনো হাত দিয়ে ধরলাম, ধরা দিয়ে দিল। তারপর এই কাজটার মধ্যে এমনি করে ঘষে দিয়েছি, ঘষা করে একটু হাওয়ায় শুকান। তারপর ভাবলো তাহলে এটাকেই দেখা যাক, কিছু দেখা যায় কিনা। তো দেখতে গিয়ে তারপরে দেখলাম যে কিছুই দেখা যাচ্ছে না। তারপর মনটা খুব খারাপ হয়ে গেল যে এত কাণ্ড করে এটা বানালাম, 2-3 দিন সময় লেগেছে। তারপরে তার মধ্যে স্কুলও আছে, আছে পড়াশোনা আছে, তার মধ্যে এটাও বানালাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তোর মনটা একটু স্বাভাবিক খারাপ হয়ে গেল।
তখন মাথায় আসেনি যে এটা মানে কিভাবে ঠিক করতে হবে। হঠাৎ করে মাথায় এলো যাচ্ছে তাহলে আমি তো হাতে করে নাড়াচ্ছিলাম, আমার বইয়ের ডিস্টেন্সটাকে তো একটা জায়গা ছিল নড়ে যাচ্ছিল, এসব ভাবছি। আমি তখন ভাবলাম তার মানে ওইটাকে একটু উপর নিচ করতে হয় ভেবে ওই পুরো পাউডার কৌটো সমেত চোপড় দিয়ে দেখছি আর পাউডার কৌটো সমেত উপর নিচ করছি। করতে হতো হঠাৎ করে দেখছি একদম পরিষ্কার ডিম ডিম মতো দেখা যাচ্ছে। তখন আর বুঝলাম না যেটা দেখতে সেটা হচ্ছে আমার ব্লাড সেল গুলো। তো খুব এক্সাইটমেন্ট হয়েছে। তারপরে কি করবো, সেটা ছিল রবিবার বিকেল হয়ে গেছে। তারপরে দিন সকালবেলায় আমি স্কুলে আমার যে বায়োলজি টিচার, আমি শিবপুর এসএসএস বিদ্যালয় পড়েছি, তো ওখানে আমার বায়োলজি টিচারের নাম ছিল সুজাবু। তো সুজাবুর কাছে গেছি যে স্যার এরকম একটা দারুণ জিনিস বানিয়েছি, তো ঘটনাটা পুরো বললাম। তখন স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে এক কাজ করবো, আজ ছুটি করে তোমার এটা দেখতে যাও। বিকেল বেলায় স্যার, তারপর আমাদের প্রধান মাস্টার মানে হেড স্যার, তারপরে আদার কিছু স্যার স্টুডেন্ট সব এলো দেখতে বাড়িতে। দেখে তো তারা তো খুব মানে প্রশংসা করলেন যে দারুণ জিনিস এটা তুমি বানিয়েছো। তা তখন উনি বললেন যে তুমি যেটা বানিয়েছো এটাই হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বানিয়েছো। তাই জানলাম যে এটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ হয়। তা আমাকে উনি বললেন যে তুমি এক কাজ করো, এটা তুমি কালকে স্কুলে নিয়ে আসো, তাহলে অনেক কিছু শেখাবো এটা নিয়ে। তারপরে তো আমি পরের দিন সোমবার আমি ওটাকে কাগজ মুড়ে স্কুলে নিয়ে গেলাম। আমার বাড়ি আর স্কুলের মধ্যে খুব অল্প, মানে 10 মিনিটও না, 5-7 মিনিট হেঁটে যাওয়া। স্কুলে নিয়ে গেলাম, যাওয়ার পরে তো স্যার ওটাকে টেবিলে রাখলেন, রেখে সেদিনকে ক্লাস মানে অন্য পড়ানো প্রায় হলোই না বলতে পারে। তারপরে ওটাকে নিয়ে স্যার আবার বলবেন যে দাও আমি একটা অন্য জিনিস নিয়ে আসছি বলে ল্যাব থেকে উনি কনভেনশনাল যে মাইক্রোস্কোপ সেটাকে নিয়ে গেলেন। সেটা একটা কালো মতো একটা মাইক্রোস্কোপ দেখলাম নিয়ে আসলেন। আমারটা ছিল প্রায় 2 ফুট লম্বা, ওই স্কুলেরটা প্রায় 1 ফুট মতন হবে বলে তারপরে উনি আরো 2টো মাইক্রোস্কোপ বার করলেন, সেগুলো ওই 5 ইঞ্চি মতন হাইট হবে। নিয়ে টোটাল আমার 4টে টেবিলে রাখা হলো। দেখে এবারে তুমি বিভিন্ন রকম স্লাইড দেখে দেখে বললেন যে যেটা আমি যেটা বানিয়ে নিয়ে এসেছি সেটা ম্যাগনিফিকেশনটা 100 টাইমস ম্যাগনিফিকেশন হচ্ছে। আচ্ছা, আর স্কুলের তো রয়েছে। তা এরপরে যে 2টো মাইক্রোস্কোপ, ছোট মাইক্রোস্কোপ 2টো বললেন, সেই মাইক্রোস্কোপ 2টো উনি বললেন একটা 10 টাইমস ম্যাগনিফিকেশন, একটা 20 টাইমস ম্যাগনিফিকেশন। ওই দুটো হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। এবারে উনি একটা কথা আমাকে বললেন যে এই যে সিম্পল মাইক্রোস্কোপের যে ম্যাগনিফিকেশন হচ্ছে যে 20 টাইমস, বলছেন যে এর থেকে যদি বেশি ম্যাগনিফিকেশন করতে হয়, আর যদি আমি 40 ম্যাগনিফিকেশন করতে চাই বা কিছু তার থেকে বেশি, তাহলে আমাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপেই যেতে হবে। এটা হচ্ছে একমাত্র পথ, এছাড়া আজ অব্দি কেউ অন্য কোনো আবিষ্কার করতে পারেনি আর পারবেও না। সেই যে বললেন উনি যে 50x ম্যাগনিফিকেশন বা 20x ম্যাগনিফিকেশনের উপরে যদি কোনো ম্যাগনিফিকেশন করতে হয় তাহলে একমাত্র কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে যেতে হবে, তার বাইরে হবে না। এইটাতে আমার খুব জেদ চেপে গেল। এই যে কেউ পারেনি, পারছে না বা এটা হবে না, এই বিজ্ঞানে এটার কোনো ব্যাখ্যা নেই ইত্যাদি অনেক কিছু বললেন। সেই দিন থেকে না মাথাটা জেদ চেপে গেল। তারপরে আমি ভাবলাম যেটা আমাকে করেই দেখাতে হবে, যে আরো অন্যরকম মাইক্রোস্কোপ হয়। এটা সিম্পল মাইক্রোস্কোপ না, এটা কম্পাউন্ড না, কম্পাউন্ড না, ওটাই তো বলছি। তারপরে আমি কাজ শুরু করলাম, করতে করতে পড়াশোনা হলো, পড়াশোনার পরে এইদিকে কাজ চলছে, পড়াশোনা চলছে, রিসার্চে চলছে, করতে করতে চাকরিতে জয়েন করলাম। প্রথমে আমি একটা মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন একটা কোম্পানিতে ছিলাম, সেখান থেকে তারপরে আমার HCL জয়েন করলাম। এবারে বিভিন্ন জায়গায় যেখানে গেছি সেখানে বাইরে যদি পোস্ট, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছিলাম। এবার সেখানে আমাকে ওই ভালো রকম থাকার ব্যবস্থা ছিল। এবারে আমি করতাম যেখানে একটা ঘরকে আমি আমার রিসার্চ ল্যাব করে দিতাম, আর বাকি ঘরগুলো এমনি থাকতো, আর আমার একটা ঘর রিসার্চ থাকতো। করতে করতে তারপরে সেটা নিয়ে রিসার্চই হচ্ছে, এবারে কাজের মধ্যে রিসার্চ চলছে। তারপরে দেখলাম যে মানে প্রমোশন পেতে পেতে একটা সময় দেখলাম যে সকাল 7টায় বাড়ি থেকে বেরোচ্ছি আর রাত্রি 11টায় বাড়ি ফিরছি। আমার রিসার্চ আর হবেই না। তখন ভাবছি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো এই সারাদিন ওই মিটিং মিছিল এসব হচ্ছে, অফিসে গিয়ে কাজ কিছু করতে পারছি না। তখন ভাবছি যে না, আর চাকরি করার দরকার নেই, চাকরিটা ছাড়তেই হবে। তারপরে তো মেডিকেল গ্রাউন্ডে রিসার্চ করবো, কিন্তু চাকরিটা মেডিকেল গ্রাউন্ড দেখিয়েছি। এমন একটা ডক্টরকে বলে আমার একটা রোগ লিখে দিতে, যেটা হারে না আর কি, সেরকম একটা রোগ লিখে দিয়ে যোগ করে চাকরিটা ছেড়েছিলাম। সেটা ছিল 1997 25 ডিসেম্বর। আচ্ছা, আমার রেজিগনেশন দিয়েছিলাম। দিয়ে তারপরে ওই 5 মাস একদম টানা, কারণ আমি যখন চাকরিটা ছাড়ি সেই সময় প্রায় 95% কাজ হয়ে রয়েছে,
কিন্তু 5% আর হবেই না, আমি দেখে নিলাম যে আমি যদি সেটা না করি তাহলে আমার রিসার্চটা কেউ জানবেও না, আর আমার কাজটা মানে অসমাপ্ত থেকে গেলে। করতে করতে বাকি 5 মাস একদম পুরো টানা কাজ করলাম, করার পরে আমার রিসার্চ কমপ্লিট হলো। তখন যে কোনো ভাবে হোক মানে মিডিয়া এটা সেটা সব এত প্রচার পেয়ে গেল, সমস্ত টিভি চ্যানেল, তারপরে নিউজ পেপারে বা যত জার্নাল সব জায়গায় তখন এটা বেরিয়েছিল আমার এটা। তারপরে আমি ইন্টারন্যাশনাল আর্ট পাই 2008-তে, আর 2002-তে আর কি পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল ন্যাশনাল আর্ট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি সেটাও আমার হয়েছে যে আমাকে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার দুজন মিলে অ্যাওয়ার্ডটা দেবেন বলেছিলেন একসঙ্গে করে। সেটা ছিল 11 মে 2002-তে, মানে কি বাজপেয়ীর আমলে? অটল বিহারী বাজপেয়ী, আর কে আর নারায়ণ ছিলেন রাষ্ট্রপতি। এবার দিল্লিতে হবে, সব রেডি, আমাকে ইনভাইটেশন পাঠানো হয়ে গেছে, যাব। হঠাৎ করে গুজরাটে দাঙ্গা লেগেছে, যার জন্য ওনাদেরকে স্টেশন লিভ করতে হলো, ওখানে গুজরাটে যেতে হলো। তখন কেসি পান্তকে দায়িত্ব দিল আমাকে। পুরো অ্যাওয়ার্ড সেরিমনিটা বিশাল একটা সেরিমনি হয়েছিল, অনেক দেশ বিদেশ থেকে সবাই এসেছিল আর কি। তখন ওই মানে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল, কেসি পান্ত দিয়েছিলেন ওকে আর কি। এইটা হচ্ছে মোটামুটি একটা শর্টে আপনাকে স্টোরিটা ব্রিফ করলাম। খুব ইন্টারেস্টিং স্টোরি। আপনি গত বছর মোটামুটি চাকরি করে তারপরে আমার এটা চাকরি করেছিলাম ধরুন 14 বছর মতন। 14 বছর করেছি, আর এইটার পিছনে কাজ করেছি আরো 23 বছর, মানে যবে থেকে শুরু হয়েছে 23 বছর ধরে আমার মানে খেপে খেপে কাজটা হয়েছিল আর কি। এই যে যখন আপনি কাজ ছেড়ে দিলেন, কাজ ছেড়ে দিলাম তখন তো প্রচুর সমস্যার মধ্যে পড়তেই হয়েছে আমাকে, মানে কারণ যেহেতু একটা মানে এবং শুরুতে যখন আমি চাকরি করেছি, আমার চাকরির সময় আমার মানে আমি যে টাকাটা রোজগার করেছি তার বেশিরভাগ টাকাটা আমি রিসার্চে খরচা করেছি। কারণ আমার তখন মানে চিন্তা হচ্ছে যে একটা কিছু ভালো কিছু করার জন্য, সেটা করেছি। কিন্তু মানে তারপরে তো প্রচুর দেশ বিদেশে সবাই এসছে, অনেক ইন্ডাস্ট্রি আমার সঙ্গে দেখা করতে এসছে যে আমার সঙ্গে এটা নিয়ে যদি কোলাবরেট করা যায়, কিন্তু আমি সেটা দিইনি। ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দিল্লি আইআইটি, ডিএসটি, এনআরডিসি সবাই চেয়েছিল এটা কিন্তু কাজ করবার জন্য আর কি। আপনি দিলেন না কেন? মানে এটার পিছনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আর কি, যে আর কি দেওয়া হয়ে ওঠেনি, সেটা এখন উল্লেখ করছি না আর কি। কিছু মানে ঘটনা ঘটেছিল যে কারণে আমি আর দিইনি আর কি তাদেরকে, এবং জানি না সেটার জন্য আর বাকি আবিষ্কারে হয়তো প্রবলেম হতো, এটাও হতে পারে, জানি না সেটা। তারপরে একটা কয়েকটা অনেক আবিষ্কার করেছি। এই যে বিজ্ঞান মনস্কতা, এই যে আপনার যে বিজ্ঞানের জন্য আপনি চাকরি, একটা এস্টাবলিশ চাকরি ছেড়ে ফুল কনসেন্ট্রেশন করলেন, এই জিনিসটা আজকের দিনে এত রেয়ারলি দেখা যায় যে মানুষ নিজের প্যাশনের পিছনে এতটা দূর যাওয়া। আমাকে পাগলই বলে, যেটা পাগল। কিন্তু এটা না হলে দেশ কি করে এগোবে? আজকে আমেরিকার এত যে উন্নতি, তার পিছনে কত আবিষ্কারক, আমরা তো দু একজনের নাম বলি, যে থমাস আলভা এডিসন কি নিকোলা টেসলা, কিন্তু আরো যে কত লাখ লাখ আবিষ্কারক আছে, সমস্ত জিনিসই তো কোনো না কোনো আবিষ্কারকের আছে, এবং সেগুলো তারা তার থেকে ভালো মতো লাভও করেছে, নিশ্চয়ই অধিকাংশই ভালো মতো লাভ করেছেন সেখান থেকে। এবং মানে আমি যতদূর জানি আমেরিকার যে মানে এই আবিষ্কারকের উপরেই কিন্তু এই দেশটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং সেটা আমার কাছে খুব মানে চোখে লাগে, কারণ কি আমাদের ইভেন আইআইটিতেও আমি তো কোথাও বলবেন হয়তো যে অরিজিনাল রিসার্চ খুব একটা হয় না। হ্যাঁ, স্যাড ট্রুথ। এখন হয়তো চেঞ্জ হচ্ছে গত কয়েক বছরে। তো সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এই যে অনুপ্রেরণা, আপনি খুব সুন্দর করে আমাকে জানলাম যে কিভাবে আপনি পেয়েছিলেন, কিন্তু ছেলেমেয়েরা আজকের দিনে কি করে এই অনুপ্রেরণা পাবে, কি করে আমাদের দেশে আরো বেশি বিজ্ঞানী করা যায়, এই নিয়ে আপনার কি মত? আমার ব্যক্তিগত মতামত হলো যে সবসময় বইয়ের আমরা যেগুলো পড়ছি সেইটাকে আগে মেনে নেওয়া ঠিক হবে না, অর্থাৎ মানুষকে ভাবতে হবে। মানে যে কোনো ঘটনা, আমি যে কোনো জায়গায় সবাইকে বলি যে কোনো কিছু, মানে আমি সকালে ঘুম থেকে উঠলাম থেকে রাত্রে ঘুমাতে যাওয়া, আমাদের প্রত্যেক মধ্যে সায়েন্স রয়েছে, এবং সায়েন্সটাকে খুঁজে বার করা, এবং একদম মানে যত আমি ভেতরে ঢুকবো, মানে সবসময় এই না যে আমাকে এটা নিয়ে গবেষণা করতে হবে, প্রতি কটা মুহূর্তে সায়েন্স। মানে আমি ঘুম থেকে উঠলাম, আমি দাঁত মাজতে যাচ্ছি, তার মধ্যে সে সায়েন্সটা খুঁজে পেতে পারে। কি ধরুন আমি সকালবেলা উঠলাম, আমি আকাশটা দেখছি, সেখানে সে সায়েন্সটাকে খুঁজে পাবে। কি আমি কোনো কথা বলছি, সেখানে সায়েন্স পাবে। মানে এমন কোনো কিছু কেউ দেখাতে পারবে না যার মধ্যে তার কোনো সায়েন্স নেই আর কি।
তো সেই যে কোনো জিনিস, এবং আমাকে হয়তো অনেকে প্রশ্ন করে কনফারেন্সে গেলে যে সবই তো আবিষ্কার হয়ে গেছে, যে রেডিও আবিষ্কার হয়েছে, টেলিভিশন আবিষ্কার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তাহলে আমাদের জন্য আপনি আর কি ফেলে রাখছেন, বা আমরা তাহলে কি করব? আমি ওদেরকে বলি, আবিষ্কারের কোনো শেষ নেই। আমরা যে এখনো অব্দি মানে এই 2024 দাঁড়িয়ে এইটুকুনি গর্বের সঙ্গে বলতে পারি, যা আবিষ্কার হওয়ার সেটা হয়তো 3 to 4% আবিষ্কার হয়েছে। এখনো ধরে নিন 96% কি 97% আবিষ্কার বাকি আছে এখনো। আমি বলে দিই যে তোমাদের আগামী প্রজন্ম যারা পিএইচডি করছে বা তাদেরকে বলি, বা রিসার্চ করতে চায় তাদেরকে বলি, যে তোমাদের আগামী প্রজন্মের জন্য বিশাল কাজ পড়ে রয়েছে, যে তোমরা কখনোই এটা মনে করবে না যে মানে সবকিছু আবিষ্কার হয়েছে। মানে ইভেন আমি এইভাবে ওদেরকে ব্যাখ্যা করি যে আজ থেকে যদি আমি 40 বছর আগে পিছিয়ে যাই, তখন কি আমরা কখনো ভাবতাম যে টেলিভিশন বলে কিছু একটা জিনিস আমরা চোখে দেখবো? সে ভাবতে পারতাম, তখন টেলিভিশন কারণই ছিল না। কি মোবাইল, আমরা তখন যখন ল্যান্ডলাইন সিস্টেম ছিল, মানে কতদিন ওয়েট করে তাহলে বাড়িতে টেলিফোন আসতো, এবং টেলিফোনটা তখনকার দিনে কতটা পকেট। তারপরে শুনলাম টেলিফোন তো আসলো, টেলিফোনে ঘন্টি বাজবে, এবার দুদিন পরে ঘন্টি বন্ধ হয়ে গেল, কিনা কোথায় তার কেটে গেছে, কোথায় মানে তার কেটে ফুলে গেছে, লাইন বন্ধ হয়ে গেল, তারপরে আবার লোক ডেকে তার ছিল না। তখন কিন্তু আমরা এই মোবাইলের ব্যবহার কেউ আশাই করিনি। তারপরে ধরুন 2000 সাল নাগাদ আমরা নোকিয়ার মোবাইল যারা ব্যবহার করছি আর কি, তখন আমরা মোবাইল দেখলাম, তাতে ছবি টবি কিছু আসতো না যখন প্রথম মোবাইল হলো। তখন এখনো আছে মোবাইল, সেই নোকিয়া 3310 আমরা ব্যবহার করেছি, সে খুব শক্তপোক্ত মোবাইল, সেই মোবাইল আমরা ব্যবহার করেছি। তখন কোনো ছবির ব্যবহার নেই, কিছু নেই, খালি কথা বলা যাবে, পেয়ারা বলা যেত। হ্যাঁ, তার আগে সব পেজার, যখন আমরা মোবাইল আগে ছিল পেজার আমরা ব্যবহার করেছি মেসেজের জন্য। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। আমি তখন ব্যাঙ্গালোরে কাজ করতাম, মানে আমার বাড়িতে ফোন করতে হবে, রেলের ফোন মাল্টিপল এক্সচেঞ্জ দিয়ে যায়। আমি সকালবেলা অটো করে ম্যাজেস্টিকে গেলাম, সারা দিন হয়তো রাত 8টা সাড়ে 8টায় কলটা কানেক্ট করলো, তারপরে ওখান থেকে বাড়ি এলাম। সারা দিনের কাজ হলো একটা ফোন করতে পেরেছি বাড়িতে, সবাই কেমন হবে। সেই সময় থেকে আজকে আমরা কত দূর এগিয়ে এসেছি, ইনস্ট্যান্টলি লোকে কানেক্ট করতো মোবাইল। আগে লোকে পোস্ট কার্ড ইউজ করতো, এখন তো পোস্ট কার্ড ইউজই করে না। এখন মানে গিয়ে মানে সে ফ্লাইটে করে গেল, গিয়ে বললো হ্যাঁ আমি পৌঁছে গেছি, হোটেলে পৌঁছে গেছি। আর আগে ছিল পোস্ট কার্ডে চিঠি দিয়ে দেওয়া, তখন তো আর কোনো কমিউনিকেশন কিছু ছিল না। এবারে এরকম প্রচুর ঘটেছে, মানে যে হয়তো পুড়ে গেছে তার কোনো খবরদার কোনো ব্যাপার নেই, সে চিঠি লিখেছে, পোস্ট কার্ড চিঠি এসেছে, সে গ্রুপ কমপ্লিট করে চলে এসে তার 10 দিন পরে পোস্ট কার্ড ঢুকছে, যায় পৌঁছে গেছি। হ্যাঁ, আমার নিজের ক্ষেত্রে কত ঘটেছে এরকম ব্যক্তিগত জীবনে। তাই আমরা কতটা এগিয়েছে, কতটা টেকনোলজি এখন এগিয়ে গেছে। তাই এখনকার জেনারেশন আমাকে বলে যে সবই তো হয়ে গেছে, আমাদের জন্য কিছু পড়ে নেই, আরো প্রচুর কাজ তোমাদের করতে হবে। মানে আমি তো বলি 97% কাজ এখনো বাকি রয়েছে, সেই 97% কাজ করে যাওয়ার দায়িত্ব তোমাদের। এখন যে এআই নিয়ে এত মাতামাতি চলছে, বিশেষ করে এখন স্যাম অল্টম্যান ওপেন এআই দাবি করছেন যে ওনারা মানে এজিআই মানে জেনারেল GPT and many others. But if you want to build foundational models, how should we think about that? Where is it that a team from India, 3 super smart engineers with, not 100 million, but let's say 10 million, could actually build something truly substantial? Look, the way this works is we're going to tell you it's totally hopeless to compete with us on training foundation models. You shouldn't try, and it's your job to try anyway. And I believe both of those things. I think it is pretty hopeless, but আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের খুব কাছাকাছি চলে এসছে ওই GPT-5 নিয়ে। তো এমন সত্যি মানে আমরা যখন জিপিটি, আপনি তো জানেন যে GPT-4 এগুলো ইউজ করলে অনেক কিছু ব্যাপারে সত্যি ভালো জবাব দিচ্ছে, এবং ভালো মতো অনেক প্রবলেমও সলভ করছে, এমনকি প্রোগ্রামের কোডও লিখে দিচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারে মানে আপনার কি মত, যে এজিআই কি মানে সত্যি আসবে, এবং এলে মানুষের কিরকম এমপ্লয়মেন্ট বলুন বা ইন টার্মস অফ ফিউচার সাস্টেনেন্স বলুন, কিভাবে এফেক্ট হতে পারে? আমার এটা তো মনে হয় যে মানুষের চাহিদাটা কমে যাবে। মানে ধরুন আমি বলছি যে যারা ধরুন ইঞ্জিনিয়ার রয়েছে, ইঞ্জিনিয়ার তো এখন প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজে হয়ে গেছে, তারা তো ডিজাইন করছে, সফটওয়্যার ডিজাইন করছে।
এরপরে এআই আসাতে কি হবে, ওদের জবের ব্যাপারে এটা কিন্তু অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াবে আর কি। মানে ইভেন আমি যদি এরকম ভাবে বলি, যেমন আগে যখন কম্পিউটার ছিল না তখন যতজন এমপ্লয়ি একটা কাজে লাগলো, এখন অটোমেশন এসে যাওয়াতে মানে যেটা কম্পিউটার নয়, তখন কিন্তু এত লোক লাগে না। আগে 50টা লোক মিলে যে কাজ করতো, এখন একটা লোক সে কাজ করে দিচ্ছে একদম। সে সিস্টেমে পুরো দেখিয়ে দিল, সেখানে অটোমেশনে চলে গেল, মানে লোককে সেখানে ইনভলভই হতো না, ফাইনাল আউটপুট চলে এলো। তো সেখানে একটা অসুবিধা, কারণ আমাদের এখন দেখতে জনসংখ্যা যেরকম ভাবে বেড়ে গেছে, আমাদের মানে যদি মানে সায়েন্সের উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু আরেকটা দিক থেকে কিন্তু অসুবিধা এসে যাবে, মানে প্রচুর লোক কিন্তু চাকরিটা চলে যাবে অনেক মানুষের। সেটা আগে যারা মানে কাজ করতো একটা পার্টিকুলার প্রফেশনে, সেটা সব দিকে হবে। ইভেন যারা ডক্টরস আছে তাদেরও কিন্তু মানে অনেক বাজে দিন আর আসবে আর কি আগামী দিনে। যারা ডক্টর, যারা এখন কিন্তু মানে এরকম বেরিয়ে গেছে যে পেশেন্টের এই সবকিছু দিয়ে দিলে কোন মেডিসিনে একদম তার কাজ হবে সেটা মানে এআই বলে দেবে, যে তার অ্যানালিসিস করে, যেটা অ্যানালিসিস করে বলে দেবে এই মেডিসিন তার অ্যাকচুয়াল হবে। ডাক্তাররা 10টা দিন ভেবে হয়তো ভাববে ট্রায়াল এন্ড এরর মেথডে, কিন্তু সেখানে হয়তো আরো অ্যাকুরেটলি করে দেবে। সবই যেমন হবে, মানুষের চাকরি রোজগার সবই একটা বাধা পড়বেই এটাতে, কারণ জনসংখ্যা বাড়ছে, পড়াশোনা করবে, সেটা একটা যেমন আছে, কিন্তু অন্যদিকেও আছে যে মানুষকে ছাড়া কিন্তু চলবে না। আমরা যতই ভাবি, যতই উন্নত হই, মানে যন্ত্র উন্নত হোক, কিন্তু আলটিমেটলি হিউম্যান ব্রেনটা কিন্তু লাগবেই আর কি। মানে আমি একটা জিনিস বলি যে একটা ইনভেনশন করতে গেলে একটা মানুষের হেল্প লাগবে, একটা মানুষ কিন্তু হবে, কিন্তু একটা এআই কিন্তু ইনভেনশন করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ সেখানে হিউম্যান ব্রেনের কিন্তু কোনো বিকল্প হবে না, যতই যেটাই করি। সেটা আমার ব্যক্তিগত মতামত যে হিউম্যান ব্রেনের বিকল্প হবে না। কিন্তু সেখানে হয়তো 10 জন মিলে একটা যে কাজ করতো কি 100 জনে, সেটা তো একজন মিলে যে একটা মানুষ সেটা খালি ডিজাইন করে দিল, বাকিটা এবার এআই করলো। কিন্তু মানুষের উপস্থিতি, মানে হয়তো যন্ত্রটা বানালে এটাই, সেটা তো আরেকটা যন্ত্র বানাইলে না, যন্ত্র বানাতে গেলে তার মানুষের হেল্প লাগবে। মানে আপনি দেখছেন ফোর্স মাল্টিপ্লায়ার, হ্যাঁ, মানে সেই আয়রন ম্যান সুটের মতো, যদি এখনকার জেনারেশনের ভাষায় বলতে। কিন্তু আগামী দিনে এটা তো ঠিকই বিপদ তো আসছে, একটা মানুষের জনসংখ্যা বেড়ে গেলে, জনসংখ্যা বাড়ছে, এটা তো আমরা কিছু করতে পারছি না। কিন্তু জনসংখ্যা কিন্তু কমছে নাকি, কারণ এখন তো আমাদের রেটটা, পপুলেশন বৃদ্ধির হার তো 1.96 এ নেমে গেছে, কমেছে। তো 1.96 মানে 2.2 এর উপরে একটা নাম্বার আছে, সেটা উপরে না হলে তো মানে পপুলেশন ইরিভার্সিবল ডিক্লাইন হচ্ছে। আপনি বাংলায় দেখবেন যে মানে ম্যাক্সিমাম হাজবেন্ড ওয়াইফ হয় এক সন্তান, নয় 1 or 0 বাইনারি। তার ফলে কি পপুলেশন এভরি জেনারেশন হাফ হয়ে আসছে। হ্যাঁ, তো মেবি দ্যাট উইল টেক কেয়ার অফ দিস। তাও যা পপুলেশন রয়েছে, মানে আমি মানে প্রেজেন্ট পপুলেশনের কথা ভেবে বলছি, মানে যদি নাও পারো, মানে ইভেন মানে সংখ্যাটা যদি 1 থেকে যাবে এরকম থেকে যায়, তাও তো একটা কন্টিনিউয়াস একটা পপুলেশন মেনটেন করবে ফর দ্য নেক্সট 20, 30, 40 ইয়ার্স। 50 ইয়ার্স পপুলেশনটা মেনটেন করবে। সেই পপুলেশনের জন্য জবটা কি থাকবে সেটাও তো ভাবতে হবে। সে যে প্রফেশনে থাকুক, সে ইঞ্জিনিয়ারিং থাকুক, ডক্টরস থাকুক, রিসার্চার থাকুক, কিন্তু তাদের প্রয়োজনটা কমে আসবে বিকজ অফ অটোমেশন বা এআই, যেটাকে আমরা বলি। কেন চ্যালেঞ্জ দ্য বেসিক অ্যাজাম্পশন যে মানুষকে রোজগার করতে হবে তবেই খেতে পারবে? সেটাও ভাবতে গেলে তাহলে আমাদের আদিমকালে চলে আসতে হবে একদম। আদিমকালে যেমন ছিল না যে গুহায় থাকতো, এটা আমাদের অ্যাকচুয়ালি কি দেখুন বেসিক নিড আমাদের আগে যা ছিল এখন কিন্তু অনেক বেড়ে গেছে। একটা মানুষের লাইফস্টাইল, আপনি আজকে 30 বছর আগে যা ছিল এখন তো লাইফস্টাইল নেই। প্রত্যেকের সাথে এখন মোবাইল এবং সবকিছু, মানে প্রত্যেক লাইফস্টাইল এখন দেখবেন অনেক আছে যারা মানে আগে সাইকেল চাপতো, পায়ে যাতো, তারা এখন গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে। আগে যেরকম গ্রামে ছিল সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ, আপনার একটা কবলার লাগবে, একটা মানে লোহার কাজে লাগবে, ডাক্তার লাগবে, বুদ্ধি, সবাই গ্রামের মধ্যেই আছে। ইমাজিন সেলফ সাফিসিয়েন্ট কমিউন, মেবি একটা পাড়া, তাদের এনার্জি লাগবে সোলার এন্ড উইন্ড, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মেবি গভর্নমেন্ট সাবসিডাইজ করলো। তাদের কিছু জিনিস লাগবে, 3D প্রিন্টার দিয়ে তৈরি করে নিল।
তাদের আপনার ধরুন জল লাগবে, এনার্জি হয়ে গেলে জল পাম্প দিয়ে তোলাটা অসুবিধা না, কাপড় চোপড় লাগবে, এগেন 3D প্রিন্টার ইউজ করা যায়, খাবার লাগবে মোস্ট ইম্পর্টেন্ট অফ অল, সেই জায়গাটা ভার্টিক্যাল ফার্মিং ইউজ করলো, কম জায়গার মধ্যে সবার শস্য হয়ে গেল। সো উইথ দিস কাইন্ড অফ টেকনোলজি দ্যাট উই হ্যাভ টুডে, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইভেন মানে আমাদের এখন যে বাইরের যে টাকার নিডটা, সেই নিডটা কমে আসবে, এন্ড পিপল এন্ড স্মল কমিউনিটিস উইল বি মোর সেলফ সাফিসিয়েন্ট। আগেকার দিনে যেরকম আমাদের সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ছিল, ওরা কেন করতো না যে কোন রাজা এলো কি গেল, হ্যাঁ দে ওয়ার ইন্ডিপেন্ডেন্ট এন্ড ভেরি সেলফ সাফিসিয়েন্ট। কর দিতে হলো, কর দিয়ে দিল, কিন্তু রাজার থেকে কিছু আশাও করে না। সেটা যদি মানে হয় সেটা অনেকটাই বেটার হবে। অ্যাটলিস্ট সেটা করলে কি হবে যে মানুষের রোজগারের যে চাহিদাটা আর কি, যেটা আমাকে রোজগার করে তবে খেতে পাবো আর কি, সেটা যদি হয় সেটা তো অনেকটাই বেটার হয়। হয়তো আগামী দিনে সেটা চালু হবে, যেটা আপনি ভাবছেন যেটা। আপনি একটা খুব দামি কথা আমায় বললেন এই যে আমাদের ইয়ের আগে, যে সবকিছুকে কোশ্চেন করা, সবকিছুকে বিচার করা। সেখানে আপনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন, ওটা যদি একটু ইলাবোরেট করে বলেন যে কার্বন ডাইঅক্সাইডের সেটাকে করতে গেলে আমি এক্সপেরিমেন্টটা করে দেখাবো, তারপরে পারফেক্ট, দ্যাট উড বি ওয়ান্ডারফুল।